ছোট্ট কোন ময়না গো, যে রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমতো, তার ওই দুটো কচি কচি হাতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, এই দাদা দাদা, আমাদের মা কোথায় রে? কতকাল মাকে দেখিনি। আমি তখন ওই আধার আকাশের দিকে আঙুল করে দেবো গিয়ে বলতাম, হবে না, ওই যে আধার আকাশের দিকে যে তারাগুলো দেখছিস, ওই তারাদের মাঝে আমাদের মা নিজে গিয়ে কেমন মিটি মিটি করে হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অঝর করে কাঁদতো, ঝরঝর করে কাঁদতো। তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বহির ময়নার মুড়ি বিলকুল বন্ধ হয়ে গেছে। বন্ধ করে তোমার নিষ্ঠুর আছি, বলো আমার ময়না কোথায়? ওই নিষ্ঠুর বিরাজটা সেই যে আমার মুখ থেকে জোর করে ময়নাকে করে নিয়ে গেল, একটি দিনের জন্য তাকে আমি দেখতে পেলাম না। আচ্ছা রমজান, আমার ময়না কোথায় বলো না? তুমি জানো রমজান, জানো আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে? তোর বহির ময়না বহুত দাদা দাদা বলে চিৎকার করছিল, তখন বসটাকে এই ময়না তোর মা চিরদিনের জন্য হারিয়ে গেছে। আজ তোর দাদা ওই কঙ্কনটাকে বাঁচিয়ে রেখেছিস সম্পত্তিটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু তোকে বাঁচিয়ে রেখে তো আমার লাভ নেই। সে আমার ছোট গো, বড় আদরের ছোট গো। ও খিদে পেয়েছে, খাবি? আমি তোর জন্য না সঙ্গে এনেছি। সে আমার ছোট গো, বড় আদরের ছোট গো। তোর তো খুব খিদে লেগেছে। সে আমার ছোট গো, বড় আদরের ছোট গো। আমি কৌশিক এভাবেই মানুষ খুন করতে পারি। সে আমার ছোট গো, বড় আদরের ছোট গো। সে আমার ছোট গো, আমার বোন, আমার ছোট ছোট গো। আবার তুই ডাকরুম ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিস। রমজান, তোকে না আমি কতবার বলেছি এই আজকালটা ডাকরুম ছেড়ে বাইরে বেরিয়ে এসে ওটাকে চাবুক মারতে মারতে ওর জায়গায় পৌঁছে দিবি। প্রয়োজন নাই বস, তোর পালানো বন্ধ করতে আমার হাত ধরে চলে এসো। আমি আমার ময়নার কাছে যাবো, আমি আমার ময়নার কাছে যাবো। ময়নার কাছে যাবি? হ্যাঁ, আমি ময়নার কাছে যাবো। তোমরা তো ওকে ঘুম পাড়িয়ে ওই গঙ্গার বুকে শুইয়ে রেখেছো। যখন তার ঘুম ভাঙবে, সে যদি আমাকে দেখতে না পেয়ে চিৎকার করে কাঁদে, কে থামাবে তার
সময় হলে আমি যখন মায়ের কাছে পাঠিয়ে দেবো। রমজান! যার জন্য অপেক্ষা করছে। না, 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 ওই ইঞ্জেকশন আমাকে দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার শরীরটা ডাউন ডাউন করে চলে ওঠে। আমার তিরাপ ছিঁড়ে যায়, কিছুতেই সহ্য করতে পারি না। আমি কিছুতেই সহ্য করতে পারি না। পারবি কেমন করে? দিস মহারাজ! হাবিস! আর সেই বীজ যখন ধীরে ধীরে তোর শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আগে করে দেবে, তখন তুই বাধ্য উন্মাদ হয়ে যাবি। দাদা আমাকে অনুবাদ করে দিও না। আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই। তোমরা তোমরা আমাকে বাঁচতে দাও দাদা, বাঁচতে দাও। কেমন গন্ধর, তুই যদি আমার কথা মেনে নিয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারিস, দাদা তোর জন্য, শুধু তোর জন্যই বিউটি আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর বিউটিকে আমি ফিরে পেতে চাই। বিউটিকে সেখানে তোর কি দরকার? রমজান, নিয়ে যাও ওকে। আমাকে মুক্তি ছেড়ে দাও। আমি আর ওই অন্ধকার ঘর থেকে বেরিয়ে আসবো না। আমি আর কোনো চিৎকার করবো না। আমাকে তোমরা বাঁচতে দাও, আমাকে তোমরা মুক্তি দাও, মুক্তি দাও। আমি তোকে দেবো না কাঙ্ক। আমার আকাঙ্ক্ষার খিদে মিটলেই ওর মৃত্যুর পথেই হবে মুহূর্তে। কঙ্কন আমার বাবার লক্ষ্মী দেওয়া ছেলে। বাবা মৃত্যুর আগে ওই সম্পত্তির অর্ধেক অংশ ওর নামে উল্লেখ করে দিয়েছে। আর সেই কথা জানতে পেরে বিরুদ্ধে আমার সমস্ত ভালোবাসা নষ্ট করে ওই সারা গায়ের ছেলে ধ্রুবকে এই উন্নয়ন এই অভিযান আমি কিছুতেই মেনে নেবো না। ওই সারা শহরের মধ্যে আমি কথা বলে দেবো। শোন না, খবর বল। খবর আচ্ছা নেই বস। আচ্ছা আমি ভাত পাতলাম, लेकिन ভাত পাতলা পেরি মালটা দুসরা সিগারেট ভাবে ধরা পড়ে গেল। বিউটি, না না না, মাটির নাম চাপা। চাপা একচুয়ালি প্রেমে জড়িয়ে পড়েছে। তার প্রেমিকার নাম জানতে পেরেছো? শুধু এটুকুই জানতে পেরেছি, সে হলো এক আর্টিস্ট। হ্যাঁ, সেই গোকুল চাপার গন্ধ শোনানো সোনার গা। আর তাই খোঁজ করতে আমি গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম পদ্মদিঘির কালো জল কলসিতে ভরে বাহারি রং ছড়াতে ছড়াতে এগিয়ে চলেছে আপনার সেই কবের ফুল চাপা। যেন সর্বাঙ্গে উদলে উঠেছে এক রাস যৌবনের ঢেউ। আরে শরীরের ভাঁজে ভাঁজে জমে আছে অসংখ্য মধুবরা বাচ্চা। আর সেই আর্টিস্ট তার আপন মনে এঁকে চলেছে মাতোয়ারা যৌবনের তসবির। যৌবনের তসবির। মৃদু ছন্দে ছন্দে পা ফেলে গিয়ে চলেছে সোনার গায়ে সোনার মেয়ে চাপা। কাকে তার জল ভরা পড়েছি আর কাজল কালো এলো চলে পদ্ম দেখলে ঢেউ যেন খেলা করছে। পাশাপাশি এক জোড়া হরিণী, চোখে তার নীরব জিজ্ঞাসা। প্লিজ চাপা, আমাকে আগে স্কেচটা কমপ্লিট করতে দাও। আচ্ছা আচ্ছা নক্ষত্রদা, তুমি কেন বারবার আমার ছবি আঁকো বলো তো? তোমাকে ভালোবাসি বলে। বিশেষ করে চাপা, আমাদের ভালোবাসাটা না ওই চাঁদ আর সূর্যের মতো সত্যি। তোমার ভালোবাসার উপর বিশ্বাস আছে বলেই তো আমি তোমাকে নিয়ে ঘর বানার স্বপ্ন দেখি নক্ষত্রদা। আচ্ছা নক্ষত্রদা, যদি কোনোদিন আমার জীবনে অন্ধকার নেমে আসে, এই নক্ষত্র
তার আলো দিয়ে জীবনের সব অন্ধকার কাটিয়ে দেবে। তুমি পাগলিত নক্ষত্ররা, এই সমাজের হিংসার ব্যাপারজালে ফিরে তুমি তুমি আমাকে নিয়ে ওই স্বপ্নের দেশে চলে যেতে। পারবো তো, আমি সব পারবো। তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। তারপর তোমাকে নিয়ে চলে যাবো অনেক দূরে, যেখানে থাকে অসীম আকাশ আর পাখিদের কিচিরমিচির ডাক। আমি কিচিরমিচির করা পাখিদের কি বলবে জানো? ওই শোনো তোমার ভালোবাসা নক্ষত্রকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। চাপা সুন্দরীকে আমার লোভের শিকার মানালেই নক্ষত্র এমনিতেই দূরে সরে যাবে। তাহলে আমার এখন কি কাজ আছে বস? তুমি বারবার ওর সামনে গিয়ে প্রেমের অভিনয় করবে। ভালোবাসার চোখ দেখে মালটাকে তুলতে পারো তো ভালো, নইলে চাকরির লোক দেখিয়ে কেউ কোনো প্রকারে মালটাকে আমার সামনে হাজির করবে। ওকে বস, ওকে। তোমার বাড়ির শ্রমিক আচ্ছা, আপনি ভাববেন না যেমন করেই হোক ওই সোনার গায়ের মাটিতে ফোটা সুন্দরী চাপাকে আমি এনে দেবো আপনার ওই দিল মহলে। ভালোবাসা যে আমি তার ভালোবাসা তাই আর ভালোবাসাবাসী নয়। এবার থেকে আমি মধু খাবো, মধু। ওই চাপা সুন্দরী জঙ্গলের রাজা মধু। তারপর তাকে আমি আমার হোটেলে মানিয়ে বিলিয়ে দেবো একাধিক কোনো কুবেরদের হাতে। তাই যৌবনের লালসায় মাতাল হয়ে তুলে দেবে আমার হাতে গোছা গোছা টাকা। গোছা গোছা টাকা। কৌশিক! আমি কৌশিক লড়ে এভাবেই মেয়েদের সর্বনাশ করতে পারি। এই দেখো মুক্তা, এই দেখো আমি তো এখনো লেখা শুরু হয়ে গেছি। ফিরে বাড়ির সেই লোকগুলো মুক্তা হারিয়ে গেছে। কথা বলেও আর আমার বন্ধ হয় না। বাবু ডাক্তার বাবু, তোমাকে বেশি কথা বলতে বারণ করেছি। তোমরা অযথাই ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আর আমার কিচ্ছু হবে না। ধ্রুব আমার নিরাপত্তায় বাঁচিয়ে দিয়েছে। আমি জানতাম ধ্রুব কখনোই আমায় নিরাশ করবে না। ধ্রুব আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশের একমাত্র দেবতারা। ওইসব কথা থাকতো, চলো তুমি এখন বিশ্রাম নিতে চলো। আজ আমাদের ভগবান ভবিষ্যৎ যা যদি সে দেখে যে তুমি না ঘুমিয়েছি
বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তুমি এত রাত পর্যন্ত জেগে আছো? অসুস্থ কোথায় দেবো, অসুস্থ কোথায়? আরে আমি তো এখন পুরোটাই সুস্থ। বাবা, মনের দিক থেকে তুমি সুস্থ হলেও তোমার শরীর কিন্তু ভীষণ অসুস্থ। তাই ছেলে মানুষ না করে ওপরের ঘরে চলে যাও। মা, বাবাকে ওপরের ঘরে নিয়ে যাও, আর আমি তোমার বৌমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। সব আমার জন্য ভাবিস না বাবা, আমার জন্য ভাবিস না। যা বাবা, পুরুষটা ঘরে যা, বৌমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে। ঠিক আছে মা, তাই হোক। তোমার আশীর্বাদ পথে আমি আমার নতুন জীবনের পথে পা বাড়ালাম। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি মায় খুঁজে বেড়াচ্ছি। এই তো কিছুক্ষণ আগে একজন বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বউ? হ্যাঁ হ্যাঁ গো বউ। এই কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, আর মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী। আমি কাদের বউ তুই জেনেছিস কি? কেমন করে জানবো দিদিমা? এই নিয়ে তো মেজদাদা বাবু আর ছোট দাদা বাবু তর্ক। আর মেজদাদা বাবু বলছে অসম্ভব অসম্ভব। আমি বলছি এত রাত্রে কোনো মহিলার সঙ্গে কোন মতো দাদা দেখা হতে পারে না। এত মাথা গরম করছিস কেন? মেয়েদিকে কোথা থেকেই বা এসেছে কিছু জেনেছিস? আমি যা জানবো কি করে বাবা? জিজ্ঞেস করে বলছে তোমার দাদাকে ডেকে দাও, তার সঙ্গে একটা জরুরি দরকার আছে। জরুরি দরকার? সেটা আমার সঙ্গে? হ্যাঁ দাদা, আর আমি তোকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাতে কোনো মতে দাদার সঙ্গে দেখা হতে পারে না। কেন দেখাবে না মিস্টার? আমি তোকে বাড়ির ভেতরে নিয়ে এসেছি। মাত্র তুই না জেনে শুনে ওই মহিলাকে বাড়ির ভিতর নিয়ে কেন? না নিয়ে এসেছি কোনো উপায় ছাড়া মেজদা। সে আমার হাত দুটি ধরে বললো তুমি আমার ছোট ভাইয়ের মতো, একটিবার, শুধু একটিবার তোমার দাদার সঙ্গে একবার দেখা করিয়ে দাও, না হলে যে আমার জীবনে বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি জানতে চাই ওই মেয়েটিকে। আমি তোমার কেন এসেছো? কেন এসেছো? কি অধিকারে এসেছো? আর কোনোদিন কোনো অধিকারী বাড়িতে আসবে না। যাও বলছি। যাও, চলে যাও। দাঁড়া দেবো। আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কিসের জন্য তোর সঙ্গে দেখা করতে এসেছে, আর কেনই বা তুই ওকে এত রাত্রে কেন বলে দেরি করছিস কেন? বাবা আমার কথা উত্তর দে। হ্যাঁ বাবা বলো, তুমি সত্যি যেতে পারছো না? আরে চুপ করে আছিস কেন? উত্তর দে। না মানে ও আমার চাকরানি। বাবু যখন ওখানে থাকতেন আমি বাবুর সব কাজ করে দিতাম। আমি চাকরানি তো বাবুর চাকরানি যদি তাহলে ধ্রুবর বিয়ের কথা শুনে তুমি হাহাকার করে কেঁদে উঠলে কেন? দুঃখে তো ভাব, দুঃখে লোকের বাইরে শুনতে শুনতে আমার দাদা ফুলসজ্জার মাটিটাকে একদম আনন্দ মাটিতে তাই আর এতদূর না জানে না থেকে আপনি একটু তাড়াতাড়ি দিলাম। মেজদা, এত রাত্রে উনি যাবেন কোথায়? ঠিকই কথা, এত রাত্রে তুমি যাবেই বা কেমন করে? তার চেয়ে আজ রাত্রে এখানে থেকে কাল সকালে না হয়। না না না, আপনারা কি তাকিয়ে দেখেন না? আমি কি এখানে অনেক আশা নিয়ে ছুটে এসেছি। আপনারা এখান থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। আমার মনে হয় এর কোনো অসৎ উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য পূরণের জন্য এইভাবে বাড়িতে বিনে মাইনে চাকরি সে থাকতে চায়। মেজদা, না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু কথা একদম বলবে না। প্লিজ প্লিজ ব্যাপারটা প্লিজ, তোরা একটু চুপ কর। আমি এই কথাগুলো আর সইতে পারছি না রে। প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। আর কোনোদিন কোনো অধিকার এবার এসো না। আমার সঙ্গে তোমার অধীনের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এখান থেকে চলে যাবো। আজ থেকে ওই বাড়িতেই থাকবে। এই যে ভদ্র মহোদয়গণ, এবার দয়া করে আপনাদের বিচার সভাটা বন্ধ করবেন কি? হ্যাঁ, আমি একটা কন্যা চাকরানিকে নিয়ে তখন থেকে আপনারা যেভাবে বাড়াবাড়ি করছেন তাতে মনে হচ্ছে আপনার ছেলের বিয়ের চেয়ে ওই কন্যা চাকরানিকে পাওয়ার আনন্দটাই আপনাদের কাছে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে।
সবাই শুনতে পাবে। ভয় পাবে? তা আমার কি? বিউটি, ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? আচ্ছা, তোমার জন্য কি সারা রাত আমাকে এই ফুলসজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না না, ধ্রুব এখনই আমার সঙ্গে যাবে। তুমি স্বামীর নাম মুখে আনলে? হ্যাঁ, আনলাম। স্বামীর নাম মুখে আনলাম। স্বামীর নাম মুখে আনলে বুঝি মুখে ফসকা পড়ে যায়? ফসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে যে অসম্মান করা হয় এটা কি তুমি জানো না? মেয়েদের কাছে স্বামী হলো দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববেন সব গাইয়া চাকরানি মেয়ে। আমার মতো শহরের উচ্চ শিক্ষিত মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। I mean, friend। বাহ! বাহ! চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে বোধ হয় তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকে তোমরা পাল্টে ফেলেছো। তাই তো তোমাদের মতো উচ্চ শিক্ষিতা উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর কৃষ্ণ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরা। মৃত্যু শয্যায় শুয়ে আমি যেন স্বপ্ন দেখেছিলাম আমার দুপুর বিয়ে হবে, মনের মতো বউ আনবো, কিন্তু আমার কথা রাখতে দুপুর বিয়ে করলো, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, একটা বৌমা। আমার এত বড় অপমান। সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া আর নেওয়ার ব্যাপারে তুমি যথেষ্ট সচেতন থাকবে। হ্যাঁ, যথেষ্ট সচেতন। এই যে, বলি, আমাকে এইভাবে অপমান করার কারণটা কি? সবকিছু মিলে ওই চাকরিটা। এখনো তোমায় বলছি দাদা, এখন আজ এখনই এই চাকরিটাকে বাড়ি থেকে দাঁড়াও, নইলে কিন্তু আমাদের সংসারে অনেক অশান্তির ঝড় বইবে দাদা, অনেক অশান্তির ঝড়। শোনো, আমি তোমায় 10 মিনিট সময় দিয়ে গেলাম। Just 10 minutes। এর মধ্যে তুমি আমার রুমে না এলে তোমার বাবার এই সদর বৌমা এবার সত্যিকারের বোমা হয়ে থাকবে। বোমা! তুমি কি শুধু চুপ করে থাকবে, কোনো কথাই বলবে না? বলার ভাষা যে আজ আমার হারিয়ে গেছে নক্ষত্র। আমি যে বাকরুদ্ধ, তাই তো আমার নাম বোবা মন, আজ আমার না বলা অব্যক্ত বেদনা ডুকরে ডুকরে কাঁদছে নক্ষত্র। দেরি হলে বৌদি মনে হয়তো আবার রেগে উঠতে পারে, আবার হয়তো তোমাকে অপমান করে বসবে। তুমি আর দেরি করো না বড়দাদা বাবু, তুমি আর দেরি করো না, তুমি ফুল সজ্জার ঘরে যাও বড়দাদা বাবু, ফুল সজ্জার ঘরে যাও। না বাবুদা, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্রের কোনো মিল নেই, যার চিন্তা ভাবনার সঙ্গে আমার চিন্তা ভাবনা কোনোভাবেই ম্যাচ হয় না, তাকে আমি স্ত্রীর মর্যাদা দিলেও স্ত্রীর স্বীকৃতি আমি দিতে পারবো না। ঠিক বলেছো, ঠিক বলেছো বড়, তুমি ঠিক বলেছো। তোমার জীবনের মহা সমস্যার কথা আগে না জানলেও তোমার এই ছোট ভাই নক্ষত্র জানে। তাই বলছি বড়, তুমি আজ এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, এখনই সিদ্ধান্ত নাও বড়, এখনই সিদ্ধান্ত নাও। কাকে তুমি আপন করে নেবে, ওই অগ্নিসাক্ষী স্ত্রীকে, নাকি এই ভালোবাসার সিঁদুরকে? ওরে নক্ষত্র, আমি তোকে কেমন করে বোঝাই গে নক্ষত্র, ওই অগ্নিসাক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে এই ভালোবাসার সিঁদুরের মূল্য অনেক বেশি রে নক্ষত্র। তুমি গুরু সজ্জার ঘরে যাও গো বাবু, তোমার জন্য তোমার স্ত্রী যে অপেক্ষা করে বসে আছে। ওগো, ওগো, আমি তোমার বুকে পায়ে পড়ি। আমার মাথায় কৃতি, তুমি গুরু সজ্জার ঘরে যাও।
যাই হোক বকুল, তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। তোমার বুক ফাটা কান্নার সুর হোক আমার ফুলশয্যার সানায়, আমার বুক ফাটা কান্নার হাহাকার হোক আমার ফুলশয্যার উপহার। বকুল, বকুল, কই কোথায় আমার বকুল? আমি যে ভেতর থেকে স্পষ্ট তার কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম, তবে যে আমার আসতে দেরি দেখে ও পাশে কোথাও লুকিয়ে পড়েছে। একটু পরে এসে আমার অবাক করতে গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে। না না, আমি বরং এই খাতায় চুক্তি করে বসি। একটু পরে এসে আমার বলবে, ও বাবা, তুমি একা একা বসে কি ভাবছো বাবা? বকুল, কই, কোথায় দিদি? না মানে বাবা, আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা। বকুলের কথা ভাবতে ভাবতে আমার মানসিক জ্ঞানটুকু যে আমি হারিয়ে ফেলছি, তাই তো শয়নে স্বপনে স্পষ্ট দেখতে পাই বকুলের মলিন মুখখানা। তুমি অযথাই চিন্তা করছো বাবা। অযথা নই রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল মেয়েটা যে কেমন আছে, কিভাবে আছে, এই একমাত্র ঈশ্বরই জানে। আমি বলছি তোমাকে দিদি ভালোই আছে, তা না হলে ও তো কবে ফিরে আসতো। কতদিন মেয়েটাকে দেখিনি। আজ একবার দেখবার জন্য মেয়েটাকে মনটা যে বড় ছটফট করছে। তাছাড়া নতুন মেয়ে জামাইকে তো একসঙ্গে নিয়ে আসতে হয়। আমি বরং কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় মেয়েটাকে আমি কিছুই দিতে পারিনি। আর যদি ওর জন্য একখানা শাড়ি রোর জন্য জ্যৈষ্ঠ পাঞ্জাবি নিয়ে যেতে না পারি, আমি তো ভীষণ ছোট হয়ে যাবো রে মা, ভীষণ ছোট হয়ে যাবো। অথচ আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আচ্ছা বাবা, একটা কাজ করলে হয় না? মায়ের যে দুটো সোনার বালা আছে ওগুলো বিক্রি করেই না হয়। নারী জমানা অভাবের কারণায় তোর মায়ের সমস্ত গয়না আমি বিক্রি করে ফেলেছি। তার এই শেষ স্মৃতির জন্য আমি যে আর মুছে ফেলতে চাই না। জানিস বাবা, 2 দিন হাতে পেলে না আমি ঠিক টাকা জোগাড় করে নেব। আমি তাহলে বেরোচ্ছি না মা। সম্ভব হলে তাহলে আমি ওদেরকে নিয়ে আসবো। আর মায়ের হাতে আমি বাজার করে পাঠিয়ে দেবো। তুই যদি সুন্দর করে রান্না করে রাখিস, আরে নতুন মেয়ে জামাই আসছে তো, সাবধানে থাকিস মা। আমি আসছি না মা, আমি আসছি। কাল আবার দিনই আসবে। কতদিন পরে আবার তোমার সঙ্গে দেখা হবে। এখন কিন্তু দুপুরে নয়, এখন সে রীতিমতো আমার জামাই বাবু। তাই জামাই বাবু এলে আমি তাকে বলবো কে আপনি? কে যায় এখানে? জানি চাই, জানি পাই, জানি পাই, জানি চাই। তবে পাই আর না পাই, আমি কিন্তু আপনাকে চাই। না মানে আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন, তাই এই ফুল দিয়ে আপনাকে আমি চাই। আমার নাম হরি, আমি ওই 11 ক্লাবে হারুদার যাত্রায় নিজের পা এখানে কি মশাই? লোক মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার যখন যোগ্য পাত্রের সন্ধান করছে, তাই তো আমি নিজেকে আপনার যথাযোগ্য মনে করে এখানে এসে উঠেছি। তাই নাকি? আগে আমি সুদর্শন, সুস্বাস্থ্য, মনের মধ্যে অসংখ্য গুণের ছোড়া তাছাড়া আমি ভালো গাইতে পারি, ভালো নাচতে পারি। না মানে
একটু নেচে দেখাবো নাকি? একটু নেচে দেখাবো নাকি? দেখা দেখা আপনার না পরে দেখলেও চলবে। বেশ, তাহলে আমি থামলাম। তাহলে আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন, আমাদের বিয়ের প্রার্থনা হয়ে যায়। বিয়ের প্রাথমিক আলোচনা হ্যাঁ, আমার বিয়ে আমি নিজেই ঘটক। যোগাযোগ ঠিক একদম সাজা তোলা পর্যন্ত সব কিছু আমি সামনে দেব। ডাকুন ডাকুন আপনার বাবাকে। কিন্তু বাবা এখন বাড়িতে বাড়িতে নেই। আগে বলবেন তো। কি বললেন? না মানে আগে বললে আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা। আপনাকে আরে আমরা কোনো পছন্দ হবে না। আমি হই সুদর্শন সুশাসন। আপনি না আপনার কথাগুলো খুব মিষ্টি। না মানে আপনিও না খুব মিষ্টি। মায়েরই বলছি, একটু কাছে এসে না মায়েরই, এই ফুলটা আমি তোমার খোঁপায় পরিয়েছি। দাদা আমরা টিকিতে লাগাই আপনাকে ভালো মানাবে। বিয়ের প্রথমেই আপনার তো বসে না সেটা চলতে দেবেনছে মানে ওই একটু মিষ্টি গুণ। এমনিতেই আপনার মুখে যেভাবে মিষ্টি বেরোচ্ছে এরপর আপনাকে তো মিষ্টি মুখ করালে আপনার তো সুগার চলে আসবে। আপনি এখন যান তো, আমার একটা কাজ আছে। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। তাহলে তোমার বাবা এলে তোমার বাবাকে বলো আমাদের ওই নেতাদের ব্যাপারটা। এরপরে আমি যেদিন আসবো সেদিন একটু ওপর মাথায় নিয়েই আসবো। তাহলে আসি, তাহলে যাই। আসি, তাহলে যাই। ওর প্রেমে আমি একেবারে দিশা। এরপরে যদি ও এই বাড়িতে আসে না, ও জানে মামার কাছে রাখবো। এরপরে জুতোর মামা। লেকিন তোমাকে ওই ছুতোর মালা আমি ফুলের মালা ভেবেই গলায় করে নেবো চাপা। এই, তুমি আবার এসে শুনে বাবু। তোমাকে দুশো করে দেখার চেষ্টা একবার আমায় দেবে না চাপা? আমি তো বেশ, তোমার দুঃখের কারণে এর কবে আমি তোমার সামনে আসবো না, শুধু দূর থেকে এই দুশো করে দেখবো। তাই করো। আর একটা বাচ্চা পা, তোমার সুখের দিনে হয়তো আমাকে ইয়াদ হবে না, আমি তা জানি, লেকিন দুঃখের দিনে যদি কখনো আমাকে ইয়াদ হয় তুমি আমার কাছে এসো, আমি জিন্দেগি ভর তোমার পথ ছেড়ে দেবো। শুনে বাবু। বাতা বিবাহ, তুমি বোধহয় জানো না আমি একটা চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, আমাদের অফিসে একটা লেডি ক্লার্কের পোস্টও খালি আছে। চাকরি করতে ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি সত্যি আমার চাকরি হবে? হবে কিনা তা উপরওয়ালা জানে, লেকিন বসকে বলে রাখা হয়েছে তোমার সব কথা। বস বলেছে ইন্টারভিউতে পাস করতে পারলেই চাকরিটা জরুর হয়ে যাবে। কিন্তু 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 বলছো চাপা, তোমার চাকরির পর সমস্ত দায়িত্ব তো আমার। তোমার সামান্য একটু উপকার করতে পারলে আমি যে নিজেকে ধন্য বলে মনে করবো চাপা। বাবাকে বলে রাজি করিয়ে দেখো কেমন। আসি। ভাই চাপা, কি বলে গেল? ইন্টারভিউতে পাস করলে চাকরি? কিন্তু কিন্তু এত সৌভাগ্য কি হবে আমার? বাবা যদি আপত্তি করে, না না, আমি যেমন করে হোক বাবাকে রাজি করাবো। আর বাবাকে রাজি করিয়ে বলবো। কি বলবে চাপা? আচ্ছা নকাশিদা, আমি যদি হঠাৎ করে চাকরি পেয়ে যাই? তোমার জীবনের রং হয়তো আবার নতুন করে বদলে যাবে। কোনো নতুন শিল্পী হয়তো সুন্দর করে রাঙাবে তোমার মনের আকাশ, আর সেই আকাশ থেকে এই নক্ষত্র একটু একটু করে অনেক দূরে সরিয়ে যাবে। আমার মনের আকাশে শুধু একটাই নক্ষত্র, আর সেই
চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আজ আমি তোমায় বাধা দেবো না চাপা। তবে যেদিন তুমি আমার সাথে ঘর বাঁধবে সেদিন হবে তোমার চাকরি জীবনের ছুটি। তুমি নারী, তোমার চাকরি করা মানে না চাপা। যদিও যদিও আজকের দিনে নারীরা পুরুষদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে কাজ করছে। যেমন ধরো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, এনারাও নারী। কিন্তু কিন্তু আমার কথা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের সেবা যত্ন দিয়ে সাজাবে সোনার সংসার, আর দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন বাড়ি ফিরবে তোমার মতো নারীরা তাদের সেবা যত্ন দিয়ে তার মনের সব ক্লান্তি দূর করে দেবে। আমার অন্যায় হয়ে গেছে না না চাপা, আমার কি আর ভুল হতে পারে, কিন্তু কখনো অন্যায় হতে পারে না। আচ্ছা চাপা, কখনো কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি যে আমার মনে প্রতিদিন শুধু তোমাকে থাকি। তাহলে কথা দাও চাপা, সারাটি জীবন তোমার এই বিশ্বাসের হাত যদি আমার হাতে রাখবে। কথা দিলাম সারা জীবন তোমার কাছে থাকবো। আর এমনি করে বলবো কি? হতো না যদি সব কিছু ফেলে অবসর কিছু কাটিয়ে দিতাম মোরা কাটির মাঝেতে খুঁজে খুঁজে। হতো না যদি সব কিছু ফেলে অবসর কিছু কাটিয়ে দিতাম মোরা কাটির মাঝেতে খুঁজে খুঁজে। কত ভালো হতো যদি তোমাকে আমাকে চোখে চোখে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। তুমি পাশাপাশি কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো, আরো ভালো হতো, আরো ভালো হতো। না 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 না, ওইটা এখন আমি কিছুতেই থাকবো না। পুরা কোথাও আর দেওয়ার সময় ভুল করে ঘরের দরজাটা খুলে রেখেছিল। আর তাই সেই সুযোগে আমি পালিয়ে এসেছি। এবার এই নরককুণ্ড থেকে পালাতে হবে, নইলে ওরা আমাকে বাঁচতে দেবে না। কোন দিক দিয়ে পালাই? সদর দরজা দিয়ে গেলে যদি ধরা পড়ে যায়, না 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 না, আমি বরং পেছনের দরজা দিয়ে পালাই। আমি কৌশিক লাহিড়ী, মানুষ খুন করে আমার হাতে ধরি। পেছনের দরজা দিয়ে কেন রে কঙ্কন? তোর জন্য তো সদর দরজাই খোলা আছে, তুই ইচ্ছে করে সদর দরজা দিয়ে যেতে পারিস। তুমি? হ্যাঁ আমি। তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস, তাই তোকে আমি পথ দেখাতে এলাম। এখন বল, তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথে না ওই মরণের পথে? তুই যদি আমার সমস্ত কথা মেনে নিয়ে তোর নামে সম্পত্তি আমার নামে লিখে দিস, তোর জীবন আমি সুখ হাসি আর আনন্দে ভরিয়ে দেবো। আর যদি ওই সম্পত্তির ভয় তুই আমাকে অগ্রাহ্য করিস, তোকে আমি তোর বোন ময়নার মতো চিরতরে হারিয়ে। তুমি কেমন করে ভাবলে দাদা? আমি মৃত্যু হয়ে কৃত হয়ে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে ভিখারির মতো জীবন কাটাবো? ভিখারি কি বলছিস রে কঙ্কন? আমার নিজের থেকে অনেক বেশি সুখে যতই হোক তুই আমার ভাই, তুই দুঃখ কষ্ট পেলে আমিও যে করে কষ্ট পাবো রে ভাই। ভাই, আমি কষ্ট পেলে তুমিও পাবে। দাদা, ময়নাও তো তোমার বোন ছিল, তাকে তুমি
নিজের হাতে গলা টিপে খুন করেছো তখন তো নয় তোমার একটু কষ্ট হয়নি? হবে কি করে রে, হবে কি করে? আমি সেদিন আমি প্রচন্ড নেশায় না আচ্ছন্ন ছিলাম। আসলে ওই নেশার ঘরে যে কখন কি করে ফেলেছি আমি নিজেই জানি না। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি ময়না বেঁচে থাকলে এই সম্পত্তির অনেকটা অংশ সে পেয়ে যেত, তাই তুমি তাকে ঠান্ডা মাথায় খুন করেছো। কঙ্কন তখন করিনি, তবে এবারে তোকে সত্যি সত্যি আমি ফোন করবো। তার আগে এই দলিলের উপরে তোর নামের জায়গাটা আমার নামটা বসাবো। তুমি কখনো পারবে না দাদা, আমি এও জানি তুমি আমাকে খুনও করতে পারবে না। বলিস কি রে, আমি তোকে ফোন করতে পারবো না? না পারবে না, না পারবে না, কারণ ওই উইলে স্পষ্ট করে লেখা আছে আকস্মিক ভাবে আমার যদি কোনো রকম মৃত্যু ঘটে আমার নামের সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে, তাই তুমি খুনও করতে পারবে না। কি করে অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাক? আমি তোর এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো প্রকারেই তোর সম্পত্তি আমি ছিনিয়ে নেব। এই পাগলটা ওর ঘর থেকে বেরিয়ে সেখানে পাগলামো করছে, আর তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। নিশ্চয় কেউ দরজাটা খুলে দিয়েছে। একটা ভূত, একটা ভূত এসে দরজা খুলে দিয়েছে গো। এই পাগলা, যে ভূতটা আমার জীবনে দরজা খুলে দিয়েছে সেই ভূতটা একদিন তোমাদের নরকের দরজা খুলে দেবে, আর সেই দরজা দিয়ে তোমরা একেবারে স্বর্গের দক্ষিণ পারে বসে যাবে। পাগলামো সহ্য করার মতো ধৈর্য আর আমার নেই। বাধ্য চলার মতো এই দলিলের সইটা করে দিবি, যত খুশি পাগলামো কর, তোকে কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ সইটা বলে বস থেকে রাজা হয়ে যাবে। হ্যাঁ রাজা হবে, ভালো ভালো খাবার পাবি, দামি দামি পোশাক পরে বসে গাড়ি নিয়ে যেখানে খুশি বেড়াতে যাবে। এই সহজ কথাটা আমি এতদিন বুঝতে পারিনি, তাই তাই আমার এত কষ্ট, এত দুঃখ। না 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 না, আমি আর অমত করবো না। দাও 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 দাও, আমি সই করি, দাও দাও দাও। এখন আমার কি মনে হচ্ছে জানিস কঙ্কন, আমরা দুজন একই মায়ের পেটে ভাই না হলেও তুমি আমার কত বেশি আপন। এইখানটাতে একটা ছোট্ট করে সই করে দিতে হয়, ছোট্ট করে সই, এইখানটাতে একটা সই, একটা সই করলে আমার অনেক আনন্দ এনে দেবে, অনেক খুশি বানিয়ে দেবে। আমি বড় লোক হয়ে যাবো, আমি বড় লোক, মস্ত হয়ে গেল। আমি সই সই না বস না, উত্তেজনা বসে আপনি করতে চাইছেন, তার জন্য আমাকে ভীষণ কষ্ট হবে। ছেড়ে দিন বস, প্লিজ ছেড়ে দিন। ও আমার চোখের সামনে থাকলে আমার মাথায় আগুন জ্বলে উঠবে। আপনি ভাববেন না বস, তাকে আমি এমন শিক্ষা দেবো যাও কল্পনা করতে পারবে না। আর সারাদিন আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে নরক যন্ত্রণা ভোগ করাবো, যতবারই জ্ঞান ফিরবে ততবারই সেই পুশ করবো বিষাক্ত ইঞ্জেকশন। আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেবো, ওই বিভক্ত নরক যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারি না, কিছুতেই পারি না। আমি মুক্তি দাও, আমাকে তোমরা মুক্তি দাও, আমার মুক্তি
তখন ময়নার মতো চিরচরে তোকে আমি ওটা ফিরিয়ে দেবো। কিন্তু কিভাবে মিটবে আমার সেই আকাঙ্ক্ষা খিদে? কে মেটাবে আমার সেই আকাঙ্ক্ষার খিদে? আমি মেটাবো। ও মাই গড! আকাশ থেকে ঘুমানো ভক্তের সতী সাবিত্রী হঠাৎ তোমার বাড়িতে। ঠাট্টা করো না কৌশিক, তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে আমি মহা ভুল করেছি। তাই তো সেই ভুলের মাসুল আমাকে আজ পথ হচ্ছে। জানো কৌশিক, ওই ধ্রুবগাঙ্গুলি তো একটা রক্তে মাংসের মানুষই নয়। তাই আমি চাই তোমার সাহায্য। কি সাহায্য চাও বলো ডাক্তার? তোমাকে সাহায্য করার জন্য আমি অলওয়েজ রেডি। বলবো? বলো। সব বলবো, তবে এখানে না, কোনো এক নির্জন নিরালায় বিউটি, ভাবছো কি ডার্লিং? তাহলে ধরো আমার হাত। আমি বললাম বিউটি, তোমাকে ভালোবেসে আমি স্বর্গ থেকে নরকে এসেছি। এবার দেখতে চাই তুমি আমাকে আরো কত নিচে নামাতে পারো। কোনো কাজেই যেন আমার মন বসছে না। চাকরি হলে কি হবে? মেয়েটার মুখটা ভারী সুন্দর, তার থেকে সুন্দর আরো বেশি ওর দেহখানা আর চোখ দুটো। কে আছে? দেখলে জল পানি দিত। জল চাইছিলি বেজে বাবু? হ্যাঁ, জল চাইছিলাম মোটে। বকুল, আমার না ভীষণ চেষ্টা পেয়েছি, তুমি কি সেই চেষ্টা মেটাতে পারবে? এই জলটা পান করে নিন, সব চেষ্টা মিটে যাবে। ঠিক আছে, এই তরল অমৃত ডাকতে এই গ্লাসের জন্য কি চেষ্টা মিটে সুন্দরী? বেজে বাবু, বকুল, তোমার হাতে না কত নরম। বেজে বাবু, এত লঙ্কা তোমার মন। আমি জানি বকুল, জানি তোমার মতো স্বামী পরিত্যক্তা নারীর মুখে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। আর সেই জ্বালা মেটাতে তুমি রোজ আমার রাতে ঘরে আসো, আর আমি তোমাকে তুমি এসে গেছো। কি আর বলবো বৌদি, কথাটা বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে আসছে। আমি বেশ কয়েকদিন ধরে বুঝতে পারছি কারণে অকারণে আমার ঘরে আসে আর কেমন যেন এগুলো কথাবার্তা বলে। আর নিহাল আমি ভালো মানুষ, তাই না বুঝিও বুঝার ভান করে থাকি। বেজে বাবু, আজ আমার জল দিতেছে, আমার ইঞ্জুরি ধরেছে। বেজে বাবু, তোমাকে আসতে দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিলে। চমৎকার বেজে বাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান শান্ত পুরুষ এই আমি জীবনে বদ্ধ দিয়েছিলাম। তোমার সাধুতার মুখোশে থাকা চরিত্রটাকে সে প্রকাশ করতে পারলো না, কিন্তু একটা কথা মনে রাখবে মেজো বাবু, ওই ঈশ্বরের চোখকে ফাঁকি দিয়ে কখনো তুমি বিস্তৃত চরিত্রের স্বরূপটাকে কিছু তো ঢেকে রাখতে পারবে না মেজো বাবু, কিছুতেই।
দেখছি কোনো অংশে কম নয় গো বৌমা। তাই বলছি এত সহজে এই খোলা বাজারে আমার এই চরিত্রটাকে তুমি বিক্রি করতে চেও না সুলতান, বিক্রি করতে চেও না। সামনে এত বড় অহংকার, আজ ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কতটুকু ঠাকুরপো? আসল দোষ কার জানো? আপনাদের অক্ষমতা আর অপদার্থতা। কি রাঙাদা তুমি? তুমি এসেছো রাঙাদা? সরি, ওরে আমার নামটি তো দাদা ঠাকুরপো। আসলে মুখে আমি রাঙাদা বললেও ওনাকে কিন্তু আমার মনে মনে নিজের পেটের মায়ের দাদা বলেই ভাবি। বুঝলাম, কিন্তু প্রথম আলাপের দিনে উনি আমার অকর্মণ অপদার্থ বলে ঠাট্টা করলেন কেন? ওটাই আমার স্বভাব। আসলে কি জানেন, যত অপ্রিয় কথাই হোক না কেন, কারণ মুখের উপর সত্যি ছাড়া আমি মিথ্যাটা বলতে পারি না। কি হলো ঠাকুরপো? রাঙাদার কথাগুলো বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? বৌদি, তোমার রাঙাদার কথা আমি একটাও বুঝতে পারছি না। বোকা আপনি না, আপনি ভীষণ বোকা। আমি যতদূর জেনেছি আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পাস করেছেন। হ্যাঁ করেছিলাম। দেখতে চাইলে আপনি সার্টিফিকেট দেখতে পারেন। তার কোনো দরকার নেই, আমি দেখতে চাই আপনার কর্মদক্ষতা। তার মানেটা এখানে বলবো না, মানেটা আমি এখানে বলবো না, কলকাতা আমার অফিসে গেলেই ওখানে বলে দেবো। মাই সুইট সিস্টার বিউটি, বলো তো। তোর এই আদরের মেজো ঠাকুরকে তাহলে আমার কলকাতার অফিসে পাঠিয়ে দিস, সেখানেই আমি হিসেব নিকেশটা চুপিয়ে নেবো। রাঙাবাবুকে আবার কারণে অকারণে ডাকছো কেন ঠাকুরপো? হ্যাঁ, তার চেয়ে বড় এই নির্জন নিরালয় তুমি আমাকে দেখে না ধাক্কে ধাক্কে করে तुझसे कैसी है अरे दिल से दिल मिल गया, तुझसे कैसी है तू है मेरी दिलरुबा, क्या लगती है महरबा, तू है मेरी दिलरुबा, क्या लगती है महरबा। এসব কি নাটক করছো তুমি? আপনি ঠিক বুঝবেন না মা, কারণ এইসব গান বোঝার মতন বয়স আপনার নয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বৌমা, তোমার মতো একদিন ওই বয়সটা আমি পেরিয়ে এসেছি। আর তোমার থেকে কম বয়স যখন ছিল তখন জানো বৌমা, সন্ধ্যেবেলায় তুলসী তলায় আমি সন্ধ্যা প্রদীপ জ্বালাতাম, গান গাইতাম। তোমার মতো এইরকম বৃষ্টি গান গেয়ে বেলাল্লাপনা করিনি। ভদ্রভাবে কথা বলবেন না, শাশুড়ি বলে কিন্তু আপনাকে আমি আর একটি বারে সম্মান করতে পারবো না। বৌদি তো ঠিকই বলে বলেছে, পরের বাড়ি মেয়ে বলে তুমি তার আদর্শ বুঝিয়ে সবসময় একটু করবে, অপমান করবে, এটা তো মেনে নেওয়া যায় না মা। বাহ, চমৎকার। তোমার মেজো ছেলেটি অনেক জ্ঞান হয়ে গেছে মমতা। তাই তো মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। তুমি কি জানো না বৌদি শহরের মেয়ে, ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা এসে মানুষ হয়েছে, তা সেই শিক্ষা দীক্ষা রুচি আদর্শ নিয়ে তোমরা বিদ্রুপ করবে, অপমান করবে, তা আমি কখনো মেনে নেবো না।
আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। বলুন বাবা বলুন। কোন বাড়ির গৃহবধূ এমন অশ্লীল কাপড় পরে নেচে বেড়ায়? কোন বাড়ির কোন লোককে শ্বশুর শাশুড়ি দেওরের সামনে নেচে বেড়ায়? কি? তার মানে আপনি আমার শরীরটাকে এতক্ষণ ধরে উপভোগ করছেন? তবে তোমার শরীরটাকে নয়, আমি মনে মনে তোমার চরিত্রটাকে জরিপ করছিলাম আর ভাবছিলাম চরিত্র নামক বস্তুটা তোমার মধ্যে আদৌ আছে। আছে। কিন্তু আপনার এই ওল্ড কালচারের শাড়ি পরা চোখে আপনি সেটা দেখতে পাবেন না বাবা। ওমা, ছি বাবা, ছি। শ্বশুরের মুখে মুখে তর্ক করবে, তোমার লজ্জাও করলো না? লজ্জাটা ওনার পাওয়া উচিত না? বৌমা, যে নিজের পুত্রবধূর শরীরটাকে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন, ওনার মতন বড় চরিত্র হয়ে পুরুষ আমি জীবনে একটিও দেখিনি। ছি, ছি, সিদ্ধার্থ গাঙ্গুলি, ছি, ছি, ছি। বৌমা, তুমি কি করলে? শ্বশুরের না মুখে আনলে? এত অধঃপতন হয়েছে তোমার। অধঃপতনের কি দেখবেন না? আমার খেয়াল খুশির পথে বাধা হয়ে দাঁড়ালে এই সংসারের বুকে আমি চরম সর্বনাশ কিনে আনবো। আর শুনুন, আমাকে যদি ধ্রুবর কাছ থেকে কাড়ার চেষ্টা করবেন, তাহলে আমি কিন্তু ধ্রুবকে নিয়ে সেই মুহূর্তে শহরে চলে যাব। শহরে চলে যাব। না, তা তুমি পারবে না বড় লোকের অহংকারী মেয়ে আমার শব্দ সাধনার সম্পন্ন ধ্রুবকে কখনোই মিথ্যা মেঘ দিয়ে জেলে ঢালতে পারবে না। তোমার কি হলো? তুমি আমার দেখতে গেলো? বলো না, বলো না, তোমার কি হয়েছে? বলো না, বলো না, তোমার কি হয়েছে? আর মাঝে অসুখ। চলো না, চলো না। অল্প যাও, অল্প যাও। শিক্ষিত ডাক্তারকে খবর দে বাবা। ডাক্তারকে খবর দে। ভবিতাতে গেলাম নেই মা। ওইদিকে তোমরা যথেষ্ট রকম অপমান করেছো, আর বর্দা বাড়ি ফিরে এলে তাকে বলবো একটা বিহিত ব্যবস্থা করতে। বর্দা যদি না করে, আমি এই বাড়ির মেজ ছেলে হিসাবে যা করার তা করবো। শোন, আমার একটা কথা শোনাই না। দেখো না মমতা, দেখো না, ওকে তুমি দেখো না। কি করি? ওরে, ওরে কে আছিস? একলা চল না, একলা চল। কেউ নেই মমতা, কেউ নেই। আমার চোদ্দ জোড়ানার মতো এ বাড়িতে আর কেউ নেই। আমি চলে গেছি বাবা, আমি চলে গেছি। এখন কেমন লাগছে বাবা? দিনু ওই মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন আমার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? কারণ আমি যে আপনার মেয়ে বাবা। মেয়ে? হ্যাঁ বাবা, মেয়ে না হলে কি আমি আপনার চরণে আশ্রয় পেতাম বাবা। বকুলের হৃদয় কত মোহ, অথচ আমাদের বৌমা। তাতে কি হয়েছে বাবা? আমি তো রয়েছি। কিন্তু তুমি তোমার বৌমা হতে পারবে না বকুল বাবা। সেবার মতো দিয়ে সাজাতে পারবে না আমার এই সংসার মন্দির। গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুখ তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাতা। জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বপ্ন থেকে আসা ওই আধুনিকা বৌমা আমার স্বপ্ন চুরমার করে দিয়েছে, স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। বাবা, বাবা ভীষণ ভেঙে পড়েছিল মা। আপনি বাবার কাছে যান, আমি এক্ষুনি দুর্গা করে নিয়ে আসবো। তুমি ছাড়া ওই অভিমান মানুষটার মনে কে পূরণ করবে অভাব মা? মা, ভুল তো আমি করেছি, ভুল তো আমি করেছি মা। মৃত্যু সজ্জায়
শেষ ইচ্ছা পূরণ করতে ভালো করে না জেনে শুনে জানো বৌমা, ওই শহর থেকে বউ এনেছি, কিন্তু সেই বউ যে বাকির হয়ে আমার সংসারটাকে চিবিয়ে চিবিয়ে খাবে। ভাবতে পারিনি মা, আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি কোনোদিন সবই নিয়তির খেলা বা সবই নিয়তির খেলা। নইলে সাপা সিঁদুর পরে আমাকে সবের ঘরে চাকরানি সেজে থাকতে হয় মা। আজ আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। আজ আমার শুধু বলতে ইচ্ছে করছে, সময় যে আর কিছুতে বন্ধুর টেলিফোনে মান বসে না, জানলার গিটাতে ঠেকাই মাথা, মনে হই বাবার মতো কেউ বলে না। তুমি কেমন আছো বাবা? তুমি কেমন আছো? খুব ভালো আছি রে মা, খুব ভালো আছি। কিন্তু যে মুখখানার মাঝে সবসময় হাসি খুশিতে ভেসে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? তবে কি এরা তোকে মেনে নেয় না? কি বলেছি আমার স্বামী, শ্বশুর, ননদ, দেওর সবাই আমাকে খুব খুশি মনে মেনে নিয়েছে। রে মা, মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে এই দুটো বাচ্চাকে তুই ভুলে গেলি। বাবা তুই কি জানিস না, তোর চিন্তায় রাতে আমার ঠিক মতো ঘুম আসে না। খেতে বসলে চোখের সামনে ভেসে ওঠে তোর এই বলির মুখ থাকা। বাবা তাই তো কাঁদতে কাঁদতে খাবারের থালা থেকে আমাকে উঠে আসতে হয়। বাবা তুমি না না, আর আমি কাঁদবো না রে মা, আর আমি কাঁদবো না। তুই আমাকে ভুলে গেলি তো কি হয়েছে? তুই যে সুখে আছিস এটাই তো আমার সুখ, তুই যে শান্তিতে আছিস এটাই তো আমার পরম শান্তি। বাবা তুমি বিছায় অভিমান করছো বাবা। আমার শ্বশুর মশাই ভীষণ অসুস্থ, আমাকে সংসারে কত কাজ করতে হয়। মা, ওর শ্বশুর অসুস্থ, এ কথা তো তুই আমাকে আগে কোনোদিন বলিসনি। এই চল তো দেখি তোর শ্বশুর কেমন আছে। না না বাবা না, আজ নয় বাবা, আজ না। তুমি বলো আরেকদিন এসো বাবা। আজ তুমি চলে যাও বাবা, আজ তুমি চলে যাও। এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে না দেখা করে চলে যাবো? ধ্রুবনের কথা শুনলে কত বড় দুঃখ পাবে। না বাবা না, ভাবতে আমি তাকে ঠিক করে বুঝিয়ে বলে দেবো বাবা। তুমি যাও বাবা, তুমি যাও। নতুন মেয়ে জামাইকে নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা পরামর্শ করতে হবে। সম্ভব হলে কালই তোদের কি হলো রে মা? তুই হঠাৎ এরকম চিৎকার করে উঠলি কেন? আমি বলছি কি বাবা, এখন পরবর্তী আমাদের যাওয়া সম্ভব নয় বাবা। তুমি বলে আর একদিন এসো। আজ তুমি চলে যাও বাবা, আজ তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা, তোর কি হয়েছে বলতো? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন কিছু আমার কাছে আড়াল করতে চাইছিস। না বাবা না, তুই আমার দিকে তাকিয়ে সত্যি করে বলতো মা, তুই ঠিক সুখে আছিস তো? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি খুব সুখে আছি বাবা, আমি খুব সুখে আছি। এই ছোট লোকের মেয়ে, চারটার সঙ্গে যে খুব সুখ দুঃখের গল্প করছিস, তা রান্নাটা কখন করবি শুনে? আমি এখন যাচ্ছি বাবুটা। মাঝে ফাঁকি দিয়ে আবার একটা বাইরের লোকের সঙ্গে তুই গল্প করবি? বাইরের লোক কেন বলছো মা? আমি যে ওর বাবা,
হ্যাঁ একদম অন্য জায়গায় বিয়ে করবি। 5 মিনিটের মধ্যে আমার রুমে না এলে রুমকে বলে এই বাড়ি থেকে তোকে লাথি মেরে তাড়িয়ে দেবো, লাথি মেরে তাড়িয়ে দেবো। বকুল, তুই এই সুখে আছিস অধপতি, আমাকে এতগুলো মিথ্যা কথা বলতে তুই পারলি? বাবা তুমি ওকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো, এছাড়া যে আমার অন্য কোনো উপায় নাই বাবা। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও, আর কখনো কোনো দিনের জন্য তুমি আমাদের বাড়িতে এসো না, তুমি চলে যাও, চলে যাও, চলে হ্যাঁ, আমি চলে যাবো রে মা, আর কখনো আমি আসবো না। আজ কিন্তু আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো, আর যাওয়ার সময় ওই লম্পট চরিত্রহীন ধ্রুবকে আমি জিজ্ঞাসা করবো, সেদুরের অধিকারী যদি নাই বাজেবে তবে কেন দিয়েছে এই কলঙ্কিত ছেলে? বাবা না, কলঙ্কিত নয় বাবা, কলঙ্কিত নয়, এই যে আমার বহু সাধনার সত্য, আমার ভালোবাসার সিঁদুর। যে সিঁদুর মাথায় নিয়ে স্বামীর ঘরে চাকরানি লেগে থাকতে হয়, মুঠে থাকলে সেদুর আমি তোকে আবার নতুন করে দিয়ে দেবো। বাপের বাড়িতে রাজরানী সেজে থাকাচ্ছে, স্বামীর বাড়িতে চাকরানি সেজে থাকা আমার ছেলে। বাবা তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও এখনই, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তুমি চলে যাও, মনে করে তোমার বকুল মরে গেছে। বেশ, তাই হবে রে মা, তাই হবে। আর কখনো কোনো দিন আমি আসবো না, আর তোর কথা ভেবে ভেবে আমি চোখের জল ফেলবো না। এই চাপা জিজ্ঞাসা করলে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি চোখের জল নিয়ে নতুন শ্বশুর বাড়িতে নতুন সংসার সাজিয়েছে, তাই তো তার সেই নতুন সংসার ছেড়ে বাপের বাড়ি নরকে কোনদিন আসবে না রে মা। বাবা তুমি আমাকে ভুল বুঝো না বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। তোমাদের এই হতভাগ্যদের সকলকে তুমি শুধু ক্ষমা করো বাবা, তুমি ক্ষমা করো। বকুল, বাবু ক্ষমা তো আমারই চাওয়া উচিত বকুল। আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি তিল তিল করে এটা নিজেকে শেষ করবে, আর আমি নীরব দর্শক হয়ে চেয়ে চেয়ে দেখবো, এ হয় না বকুল। আমি আজ সকলের সামনে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে দেখো না, এসব কথা জানতে পারি ওরা যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। করো বকুল, চুপ করো। ও কথা বলে আমার এই ভাঙা হৃদয় খানাকে আর টুকরো টুকরো করে দিও না বকুল। বাবু বাবু বলে ডেকে আমাদের সম্পর্কের মাঝে কেন ব্যবধান সৃষ্টি করছো বকুল? আর কেউ না জানলে এটা তো সত্য যে আমি তোমার স্বামী, সেই অধিকারে কি একটিবার তুমি আমার কাছে আসতে পারো না বকুল? আমি তোমার দুটি পায়ে পড়ি, এই সর্বনাশ তুমি করো না, তুমি এখন যাও। তাই বলে তুমি
তুমি সারা জীবন এভাবে চোখের জল ফেলবে বকুল? বকুল বকুল নাই বা পেল তার দেব তার চরণ, তবু তো বকুল ফুটেছে। কখনো সময় হয় তখন নিশ্চয়ই বকুল তার দেব তার চরণে আশ্রয় পাবে। সান্ত্বনার প্রলেপ দিয়ে আমার বেদনার কথা ভাবতেছিল না বকুল? আহা, আমি বড় অসহায় বকুল। প্লিজ বকুল, প্লিজ আমার কাছে ভাড়া দাও বকুল। আমার মনের সমস্ত ক্লান্তি দূর করে দাও বকুল। একটিবার কাছে এসো বকুল, এসো বকুল। একটু একটু করে উন্মুক্ত হচ্ছে দ্বিধা সংকোচের মাঝে, যেন গরবীর সুখের আচ্ছানি। বকুল, আমি পারছি না বকুল। তোমার মনে বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না। ধরারে ধুলিতে যে ঠাকুর আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না। তো আর ধুলিতে যে ঠাকুর আসে, কই তাহার মতো তুমি আমার কাছে আসো না। কি মজা! ধ্রুবদা জয়বাবু হয়ে আজ প্রথম আমাদের বাড়িতে আসবেন, সঙ্গে আনবে এক রাস হাসি আনন্দ। তাই তো আজ আমার খুশির কোনো সীমা নেই। আর জয়বাবু এলে আমি তাকে জিজ্ঞাসা করবো, আচ্ছা আচ্ছা জয়বাবু, আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, বলুন তো কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। তাই তো আমি বিয়ের আগে তোমার সঙ্গে প্রেম করতে। না মানে বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করার আনন্দটাই আলাদা। সবসময় কেমন একটা ভয় ধরে আনন্দ খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এই করে সময় কেটে যায়। ও খাওয়া খাওয়াইলে একটা কিছু ঘটে, সে হলো লুকিয়ে সন্দেশ খাওয়ার তাই তার জীবনে কতগুলো প্রেম করেছেন আপনি? সে কথা কি বলবো ভাই, প্রেম করার মতো মনের মানুষ পেলাম না। তাই তো আমি মনে দুঃখে মাঝে মাঝে গান গাই, এমন একটা মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে, এমন একটা বেগুন খুঁজে পেলাম না, যার গুণ আছে। এই জানো আমি প্রেম না করলে কি হবে? প্রেমের অনেক অভিনয় জানি, যেমন ওই লাইলা মজনুতে মজনু, আর ওই দেবদাস করাতে দেবদাস, আরো কত করছি। তাই তো আমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে এদেশের নাট্যরসিক শ্রোতারা আমায় নাম দিয়েছেন কুমার হরি। কি মিষ্টি নাম! একখানা প্রেমের অভিনয় করে দেখাবো? হ্যাঁ নিশ্চয় দেখান। না আমি তোমাকে দেবদাস করার একটা বিশেষ অংশ অভিনয় করে দেখাচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ? না মানে ওই দেবদাসের প্রেমিকা পার্বতীর কষ্টটা তোমাকে দিতে হবে। নিশ্চয় দেবদাস আর পার্বতী দুজনার গভীর প্রেমে মগ্ন, একটা দিনও কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। ইতিমধ্যে পার্বতীর বিয়ের কথা পাকা হয়ে গেল, আর সেই দুঃসংবাদ দেবদাসকে জানানোর জন্য পার্বতী নদীর তীরে কাঠঝোপের পাশে অপেক্ষা করে একাকিনী পার্বতী। ওই কাঠঝোপ হবে বা কাঠঝোপ হবে, যে বাই হবে, মনে করো এখানটা নদীর চর, আর তুমি পাইকারি করছো পার্বতী হয়ে, আর আমি দেবদাস হয়ে এমনি করে ডাকতে ডাকতে পার্বতী
বিহনে মোর খাঁচা ছাড়া প্রাণ, তোমার বিরহে মন করে আনসার, কোথা তুমি মোর প্রিয় তোমার নয়নের মণি। না মানে ওই অভিনয়টা আমরা হলাম ওই যাত্রা দলের লোক, আমাদের মানও নেই, মানও নেই, কথাটা মনের আর কখনো যদি ওই এবারটা আসে না তাহলে ওকে আমি বাবা তুমি চলে এসেছো। দিদি আর জয়বাবু কোথায়? ওরা বুঝে গেছে আসতে। দাঁড়াও আমি ওদেরকে নিয়ে আসছি। দিদি দিদি চলো। বাবা আর কখনো এ বাড়িতে তো দিদির নাম উচ্চারণ করবি না। কেন কেন বাবা? মনে করবে তোর দিদি মারা গেছে। তোমার মুখটা এমন গম্ভীর হয়ে আছে কেন? দিদির কি হয়েছে বাবা? বলো বাবা, চুপ করে যাচ্ছ না বলো। ভালোবাসার শিকার হয়ে তোর দিদি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে মা। ঠক পবন জগই ধুমো প্রতারণার জালে বন্দি করে তোর দিদির সব স্বপ্ন আশা সব ছিনিয়ে নিয়েছে। তাই তো তোর দিদি নিজের ঘরে বিনে মাইনের চাকরানি। তোমাদের মতো ছেলে কখনো এমন নিষ্ঠুর কাজ করতেই পারে না। পারে চাপা পারে। ওই সমস্ত ওই শান্ত ভদ্রতার মুখোশ পরা ওই সমস্ত ধুবকল তোদের মতো সহজ সরল মেয়েদেরকে নিয়ে ভালোবাসার নাটক করে সব শেষে তোদের ভবিষ্যৎ দু পায়ে মারিয়ে কাপুরুষের মতো পালিয়ে বেড়া। ভালোবাসা সম্বন্ধে তোমার ভুল ধারণা। প্রকৃত ভালোবাসা জীবন করার স্বপ্ন দেখায়, ভাঙার নয়। কি বললি? ভাগ্যের বিড়ম্বনায় দিদির ভালোবাসা হয়তো ব্যর্থ হয়েছে, তবে আমার বিশ্বাস আমার আর নক্ষত্রদার ভালোবাসা কখনো ব্যর্থ হবে না। নক্ষত্র হ্যাঁ বাবা, নক্ষত্র নামে একটি ছেলেকে আমি ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করতে চাই। তোদের এই ছোট্ট ভালোবাসার বিয়ে আমি মানি না। তোমাকে মানতে হবে, কারণ ওই নক্ষত্রদা ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। কি বললি মা? তুই আমার অবাধ্য হয়ে আমি তো ছোটবেলায় তোদের মা মারা যাওয়ার পরে আমি যে তোদের কোলে পিঠে করে মানুষ করেছি এ কথা কি আজ তোদের মনে আছে রে মা? আর তা যদি থাকতো তাহলে আমার সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি করতিস না। তুমি আমাকে ভুল বুঝছো বাবা। ভুল হোক আর ঠিক হোক আমার সব কথা তুই শুনে রাখতে হবে। তুই যদি ভালোবাসার মহে ওই নক্ষত্রকে বিয়ে করতে চাও তাহলে তুই আমার মরা মুখ দেখবে। তুমি আমাকে কি দিতে দিয়ে গেলে বাবা? মৃত্যু যে আমার অনেক চেয়েও ছিল বাবা। এখন আমি কি করবো? কেমন করে এই সহজ সরল নক্ষত্রদার বুকে বাজে বাগান দিয়ে বলবো নক্ষত্রদা তোমাকে বুকে বিয়ে করে সম্ভব নয়। আমি কখনো দেবো না। আমার ভালোবাসার মানুষ নক্ষত্রদাকে আমি কিছুতেই আমার জীবন থেকে হারাতে দেবো না। ওই নক্ষত্রদাকেই আমি শোন যাবা আমার কথার অবাধ্য হয়ে তুই ভালোবাসার মহে ওই নক্ষত্রকে বিয়ে করতে চাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মরা মুখ দেখবি।
মাখা মিষ্টি মুখরার মাঝে অশ্রু তো মারা গেছে। কি হচ্ছে আমায় বলো? কেন কেন নক্ষত্রদা তুমি বারবার কেন আমার কাছে ছুটে আসো আমি জানতে পারি চাপা, এসব এসব তুমি এসব তুমি কি বলছো? তুমি নিশ্চয়ই অসুস্থ। না আমি সম্পূর্ণ সুস্থ আর সুস্থ মস্তিষ্কেই বলছি তুমি তুমি আর কখনো কোনোদিন এখানে আসবে না। এতদিন আমি তোমার সঙ্গে যা করেছি তা ভুল মিথ্যে। না যাবে না, ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তোমার সঙ্গে কাটানো আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা পল, প্রতিটা মুহূর্ত ভুল হতে পারে না। আজ তুমি মনের আবেগে জানি বলো না কেন, আমি জানি আমাদের ভালোবাসা ছিল সত্য। না তোমার মতো একটা বোকা ছেলেকে নিয়ে মজা করবার জন্য আমি এতদিন তোমার সঙ্গে যা করেছি তার নাটক। নাটক? হ্যাঁ, নাটক। বলো না চাপা, বলো না। তুমি অমন করে বললে আমার স্বপ্নের আকাশে পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি অমন করে বললে আমার কল্পনার বাগানে আছে পড়বে হতাশার কাল বৈশাখী ঝড়। বলো না চাপা, তুমি বলো না। কিন্তু আজ আমার প্রতি তৈরি হয় এই সত্যটাকে আমি যে বদলাতে পারবো না। শুধু শুধু তোমাকে একটু বলবো দিনও যদি তুমি আমাকে একটু ভালোবেসে থাকো। ভালো তো বেঁচেছিলাম চাপা। আমি আমার জীবনের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। হয়তো সে ভালোবাসায় কোনো খাত ছিল, তাই তো ভালোবাসার এমন অমর্যাদা করতে পারলে। ভালোবাসা? আরে আমাকে ভালোবাসার মতো কতটুকু যোগ্যতা আছে তোমার? ওহে ভালোবাসার বাঙালি ভিখারি, অর্থ সম্পদ না থাকলে যে ভালোবাসার সম্পদ এত সাজে না। তাকে তোমার মতো একটা ভিখারি ভালোবাসা গ্রহণ করতে আমার লজ্জা হয়। তাই তোমাকে এখনো বলছি নক্ষত্রদা, এক্ষুনি এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। বেশ, আমি চলে যাচ্ছি চাপা। আমার অবাঞ্ছিত ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে তোমার জীবন থেকে চিরতরে আমি হারিয়ে যাচ্ছি। আর কখনো তোমার সুখের অন্তরালে দুঃখের প্রদীপ জ্বালাতে আসবো না। ভালো থেকো চাপা, খুব ভালো থেকো। আজ আমি আমাদের ভালোবাসার বন্ধনটা এখানেই ছিন্ন করলাম। আজ পারলে তুমি একবার জিজ্ঞাসা করো নিজেকে, আজ তুমি জিতলে না হেরে গেলে? মনে পড়ে যায়, মনে পড়ে যায়। মনে পড়ে যায়। মনে পড়ে যায় প্রথম দেখার স্মৃতি, দুজনা দুটি পথ এক হয়ে মিশে যায় নতুন মুছে যাওয়া দিন আমার যে পিছু ডাকে, রঙে রঙে ছবি মুঝে যাওয়া দিনগুলি আমার যে পিছু লাগে। আমি তোকে আজও ভালোবাসি নক্ষত্রদা, খুব ভালোবাসি। যেদিন তোমার ওই পাশান দিলে আমি আসনাইয়ের ঝর্ণা চড়াতে পারবো, সেদিন আমার চেয়ে বেশি সুখী আর কেউ হবে না চাপা। আরে আমি তোমার জন্য বহুত বাড়িয়া খবর এনেছি চাপা। হ্যাঁ চাপা, বসকে হলে চাকরির সমস্ত ব্যবস্থা বাধা করে এসেছি। আগামীতে হবে তোমার ইন্টারভিউ আর পরশু হবে তোমার জয়েন্ট। চাপা চাপা চুপ করে আসো, তাহলে কি চাকরি করতে তোমার ইচ্ছে নেই? যার জন্য আমার চাকরি করতে বাধা ছিল, সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে আমার এরকম চাকরি করতে বাধা কিসের? তোমার বাবা যদি আপত্তি করে? বাবা
আপনি রাজি হবেন? আপনি চলে যাবেন। আপনি না আপনি কালকে এসে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ আমি তৈরি হয়ে থাকবো। আপনি কালকে জরুর নিয়ে যাবো চাপা জরুর। কি ভাবছেন আমি ভিলেন? না 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 না, আমি জুনিয়র ভিলেন। আস্তে আস্তে সিনিয়র হব। এখন এখন আমার বসের কামনার পোস্টে হবে চাপারানির নিউ অ্যাপয়েন্টমেন্ট। আরে চাপারানি যৌবনের তাজা মধু পান করে বস যদি খুশি হন, আমাকে भी খুশ করতে বস আমাকে ধরিয়ে দিবে গোছা গোছা টাকা। আরে গোছা গোছা টাকা, আরে গোছা গোছা